সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা এমন 10টি বেসিক বিষয় নিয়ে আলোচনা করব, যে 10টি বিষয় একজন শিক্ষার্থী হিসেবে আপনাদের সকলের জানা থাকা উচিত। পাশাপাশি যে কোনো চাকুরির পরীক্ষা সহ প্রতিযোগিতামূলক পরীক্ষায়, প্রিলি পরীক্ষায় যে বিষয়গুলো আসে, যেগুলো রিটেনেও আসে, এবং সবচেয়ে বেশি এই বেসিক বিষয়গুলো জিজ্ঞেস করা হয় যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার বিশেষ করে ভাইভাতে। আমরা যদি দেখি এই 10টি বিষয়, যেমন জিডিপি, জিএনপি, এনএনপি, আপনি যে কোনো চাকুরির পরীক্ষায় ভাইভা দিতে যান না কেন, আপনাকে কিন্তু এই বিষয়গুলো থেকে কিন্তু আপনাকে জিজ্ঞেস করে, কারণ এগুলো আমাদের একদম বেসিক বিষয়। তারপর এই যে জিএসপি যে পরিভাষাটা আছে, তারপর ইথনিক স্টেট এবং নেশন স্টেট, এই তিনটা আইডিয়াও কিন্তু আপনার ভাইভাতে প্রচুর পরিমাণে জিজ্ঞেস করে, এবং এগুলো বিসিএস আপনার রিটেনের যে পরীক্ষা আছে, কনসেপচুয়াল যে ইস্যু আছে, সেখানেও পরীক্ষায় আসে। তারপর এই যে রিজিওনালাইজেশন, রিজিওনালিজম, আর একটা মোস্ট ফেভার্ড নেশন, যেগুলো একদম রিসেন্ট ট্রেন্ড, সাম্প্রতিক সময় আসা শুরু হয়েছে, এবং বিভিন্ন পরীক্ষায় ভাইভাতেও জিজ্ঞেস করে, এবং রিটেনের কনসেপচুয়াল এগুলো আসে। তো এই যে 10টা বিষয় আছে এখানে, এই 10টা বিষয় একদম খুবই সিম্পল বিষয় এবং একদম মৌলিক বিষয় হিসেবে প্রত্যেকেরই আমাদের জানা থাকা উচিত। তো আজকে আমরা দি অ্যানাটমি অফ অল পলিটিক্স বইয়ের যে 7ম সিরিজ আছে, এই সিরিজে এই 10টা বিষয় একদম সহজ করে, পানির মতো করে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। তো আসুন আজকে আমরা ক্লাসটি শুরু করি। তো আজকে অ্যানাটমি অফ অল পলিটিক্স বইয়ের আমরা যে আজকে সিরিজ, যে 7ম সিরিজে আছি, এর আগে আমাদের 6টা লেকচার ভিডিও হয়েছে, যেগুলো আপনারা আমার এই আইডিতেই পাবেন, প্রিভিয়াস যে পোস্টগুলো আছে সেখানে। তো তার আগে একটু বলে নিই, এই যে টার্মিনোলজি যেগুলো আছে অ্যানাটমি অফ অল পলিটিক্স সিরিজের, একটা সুখবর আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, জাস্ট খুব সংক্ষেপে 10 সেকেন্ডে। সেটা আমার এই অ্যানাটমি অফ অল পলিটিক্স বইটা আপনারা জানেন যে বিগত 4 বছর ধরে এটি রকমারির যে আন্তর্জাতিক যেই ক্যাটাগরি আছে, সেখানে বেস্ট সেলার, প্রথম মানে ফার্স্ট বেস্ট সেলার হিসেবে এই বইটি আছে, এবং আজকে 4 বছর ধরে এই প্রথম অবস্থানে আছে। তাই মোস্ট ইন্টারেস্টিংলি গত 1 মাসে আপনারা এত সংখ্যক মানুষ এই বইটা আপনারা রিভিউ দিয়েছেন এবং এই বইটা সংগ্রহ করেছেন। তো যে কারণে আপনাদের কাছে শেয়ার করা, যে অ্যানাটমি অফ অল পলিটিক্স যে বইটা আছে, আপনাদের আমি রিভিউ পেয়েছি, আপনারা অনেকেই মেসেঞ্জারে বলেছেন যে ভাই বইটা খুব ভালো হয়েছে। তো আপনাদের প্রতি কৃতজ্ঞতা, পাঠকদের প্রতি কৃতজ্ঞতা, আপনাদের দোয়া এতটুকু আসা সম্ভব হয়েছে, আপনাদের কাছে একটু শেয়ার করলাম খুশির বিষয়টি। এবার আমরা পড়াশোনায় আসি, যে জিডিপি, জিএনপি, এনএনপি, এই তিনটা টার্মিনোলজি আমরা যখন বইয়ে পড়ি, তখন আমরা দেখি যে এগুলো বইয়ে অনেক কঠিন করে লেখা, আমরা পড়লে বুঝি না, বা বুঝলেও এগুলো মনে থাকে না। এখন একটু আমরা যদি একটু সহজে বুঝি, তাহলে একটু জাস্ট এখানে লিখি আমরা জিডিপি, তারপর আরেকটা টার্মিনোলজি আমাদের জিএনপি, আরেকটা আমাদের এনএনপি। তাহলে এই যে তিনটা টার্মিনোলজি আমরা খুব সহজে বোঝার চেষ্টা করব, একটু মনোযোগ দিন আপনারা। জিডিপি জিনিসটা কি? জিডিপি যদি আমরা এটার পূর্ণরূপটা যদি আগে একটু দেখি, যে এটার পূর্ণরূপ আমার গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। এখন এই জিডিপির মানে যেটা আমরা বইয়ে পড়ে আসছি সব সময়, আমরা যখন নবম দশমে ছিলাম, একাদশ দ্বাদশ ছিলাম, আমাদের যে অর্থনীতি ছিল, সেখানে আপনারা পড়ে আসছেন যে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট মানে একটা অর্থ বছরে, মানে প্রত্যেকটা রাষ্ট্রে একটা নির্দিষ্ট অর্থ বছর থাকে, যেমন 25-26 অর্থ বছর, 26-27 অর্থ বছর, কোনো একটা রাষ্ট্রের 25 সালের জুন মাস থেকে পরের 26 সালের জুন মাস পর্যন্ত, মানে এরকম একটা অর্থ বছর থাকে প্রত্যেকটা রাষ্ট্রের। তো এই অর্থ বছরে একটা রাষ্ট্রের মধ্যে যে পরিমাণে পণ্য বা প্রোডাক্ট অথবা যে পরিমাণে সার্ভিস বা সেবা উৎপাদিত হয়, সেটার মূল্যটাই আমার জিডিপি আকারে আমরা প্রকাশ করি। তা এখন এটা একাডেমিক বিষয়, এটা বইয়ে লেখার ভাষা, আমরা অনেকেই এটা বুঝি না। আমরা একটু সহজে একটু বোঝার চেষ্টা করি। এই যে জিডিপির মধ্যে যে আপনারা ডি শব্দটা যে আছে, আপনারা এটা মনে রাখবেন যে জিডিপিতে একটা ডি শব্দ আছে, যেই ডি এর মানে আমার ডোমেস্টিক। তাইলে জিডিপি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা পূর্ণরূপ। তো এই জিডিপির মধ্যে ডি আছে, ডি শব্দটার মানে আমার ডোমেস্টিক। তাহলে ডোমেস্টিক মানে কি? ডোমেস্টিক মানে আমার এই যে রাষ্ট্রটা আছে, প্রত্যেকটা রাষ্ট্রের সীমানা। তাহলে ডোমেস্টিক মানে প্রত্যেকটা রাষ্ট্রের সীমানা। ডোমেস্টিক মানে কি? প্রত্যেকটা রাষ্ট্রের টেরিটরি। তাইলে এই যে আমাদের বাংলাদেশের যে টেরিটরিটা আছে, আমাদের একদম টেকনাফ থেকে একদম তেঁতুলিয়া পর্যন্ত, যেটাকে আমরা বলি যে 1,47,570 বর্গ কিলোমিটার। তো এই যে 1,47,570 বর্গ কিলোমিটারের যে সীমানাটা আমাদের আছে, যে টেরিটরি যেটা আছে, এই যে টেরিটরি মানে আমার ডোমেস্টিক। তাহলে ডোমেস্টিক বা দেশীয় শব্দটা মানে আমার রাষ্ট্রের সীমানা।
এখন এই যে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি যেটা আছে, এটা যেটা করে আমার এই সীমানার মধ্যে এক বছরে যত পণ্য উৎপাদন হবে, এক বছরে যত সেবা উৎপাদন হবে, এই সবগুলার বাজার মূল্যই হচ্ছে আমার জিডিপিকে অন্তর্ভুক্ত করে। তাহলে এখন এই যে ডোমেস্টিকের মধ্যে কে আছে? ডোমেস্টিকের মধ্যে হচ্ছে এই যে আমি আপনি যারা বসবাস করছি বাংলাদেশে এই সীমানার মধ্যে, তাহলে আমরা বাংলাদেশিরা এখানে বসবাস করছি। এখন এই জিডিপির মধ্যে আপনি দেখবেন যে ভারত যারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, নেইবার রাষ্ট্র, ভারতের যে নাগরিক বাংলাদেশের এই টেরিটরির ভিতরে তারা বসবাস করছে, ভারতে অনেক নাগরিক বাংলাদেশে এখানে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে, তারা বিভিন্ন সেবামূলক কাজ করছে। তার মানে হচ্ছে এখানে বিদেশি যে নাগরিক আছে যারা বাংলাদেশের ভিতরে সীমানার ভিতরে বসে বসে তারা উৎপাদন করছে, এই বিদেশি নাগরিকদেরও উৎপাদন বা সেবা অন্তর্ভুক্ত করে। তাহলে আমরা দেখি আমাদের এই সীমানার মধ্যে আপনি দেখবেন আমাদের যে মেগা প্রজেক্টগুলো আছে, ধরুন হচ্ছে পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক, ধরুন পদ্মা সেতুতে হচ্ছে অনেক চাইনিজ নাগরিকটা কাজ করতেছে, তাহলে তারা তো এই টেরিটরির ভিতরে কাজ করতেছে। তাহলে এই যে চাইনিজ নাগরিকটা যে টেরিটরির মধ্যে কাজ করতেছে, তাদের উৎপাদিত যে পণ্য বা তাদের যে সেবার যে মূল্য, সেটাও জিডিপির অন্তর্ভুক্ত। আমরা দেখি যে আমাদের বিভিন্ন বন্দর যেগুলো আছে সেখানে বিভিন্ন জাপানিজরা কাজ করতেছে, তাহলে এই বন্দরটা তো বাংলাদেশের সীমানার মধ্যে, বাংলাদেশের টেরিটরির মধ্যে। তো যে কারণে এই যে জাপানিজ যারা আছে, যারা হচ্ছে বাংলাদেশি টেরিটরির মধ্যে এই সীমানার মধ্যে উৎপাদন করছে, তারাও জিডিপির অন্তর্ভুক্ত। আমরা দেখি যে আমাদের রূপপুর পারমাণবিক কেন্দ্রে হচ্ছে আমাদের রাশিয়ার নাগরিকরা এখানে এই টেরিটরির মধ্যে কাজ করতেছে। তার মানে হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই জিডিপির হচ্ছে ডি যেটা আছে, ডিতে ডোমেস্টিক, এই ডোমেস্টিক মানে হচ্ছে আমার টেরিটরি বা হচ্ছে আমার সীমানা। এখন এই আমার সীমানার মধ্যে যে সকল বাংলাদেশিরা কাজ করতেছে তারাও আছে, এই সীমানার মধ্যে বিভিন্ন বিদেশি নাগরিক যারা এখানে কাজ করতেছে তারাও অন্তর্ভুক্ত। অর্থাৎ জিডিপি হচ্ছে আমার রাষ্ট্রের সীমানার মধ্যে একটা রাষ্ট্রের দেশীয় জনগণ, পাশাপাশি এই সীমানার মধ্যে কাজ করা বিদেশি জনগণের যে এক বছরের যে ইনকাম, এক বছরের যে উৎপাদন, এক বছরের যে সেবার যে মান, সেটা হচ্ছে আমার অন্তর্ভুক্ত। এখন আসি হচ্ছে আমাদের প্রবাসী যারা আছে, ধরেন হচ্ছে সৌদি আরবে হচ্ছে আপনার ভাই আছে, কিংবা হচ্ছে সিঙ্গাপুরে হচ্ছে আপনার কাজিন থাকে, অথবা ধরেন যে হচ্ছে জার্মানি কিংবা হচ্ছে আমেরিকাতে হচ্ছে আপনার বড় বোন থাকে, কিংবা হচ্ছে আপনার ফ্যামিলি কোনো মেম্বার্স থাকে। তাহলে ওই যে জার্মানিতে বসে যে লোকটা হচ্ছে ইনকাম করছে, সৌদি আরবে বসে যে আপনার ভাই ইনকাম করছে, সিঙ্গাপুরে যে আপনার কাজিন ইনকাম করছে, তাদের উৎপাদিত যে পণ্য, এটা কিসের মধ্যে অন্তর্ভুক্ত? এটা কিন্তু আসলে তারা কিন্তু আমাদের এই ডোমেস্টিক বা আমার 1,47,570 বর্গ কিলোমিটার এই সীমানা বা টেরিটরির মধ্যে তারা নাই। ওই সৌদি আরবে আপনার যেই কাজিন বা যে ভাই যেটা উৎপাদন করছে, ওইটা সে সৌদি আরবের যে টেরিটরি, সৌদি আরবের যে সীমানা, সৌদি আরবের যে ডোমেস্টিক, সেটার মধ্যে সে অন্তর্ভুক্ত। অর্থাৎ আপনার ভাই সৌদি আরবে যেটা ইনকাম করছে, ওইটা সৌদি আরবের জিডিপির অন্তর্ভুক্ত। জার্মানিতে আপনার যে বড় বোন ইনকাম করছে, যে সেবাটা সে দিচ্ছে সেখানে, সেটা ওই জার্মানির টেরিটরির মধ্যে সে বসবাস করছে, যে কারণে এটা জার্মানির যে জিডিপি, সেই জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ ডোমেস্টিক মানেই হচ্ছে রাষ্ট্রের টেরিটরি, টেরিটরির বাহিরের অন্য যে ইনকাম আছে সেগুলো আমার এই জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না। তার মানে আমাদের প্রবাসীদের যে ইনকাম আছে এটা কিন্তু জিডিপিতে অন্তর্ভুক্ত না। যে কারণে কিন্তু আপনাকে বিভিন্ন ভাই ভাই প্রশ্ন করে যে এই যে বাঙালি যে প্রবাসী আছে প্রায় 2 কোটির মতো, তাদের যে ইনকাম, তাদের যে আয়, তাদের যে সেবা, এটা কি বাংলাদেশের জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত কিনা। তারপর যদি বলেন যে না, তাহলে জিজ্ঞেস করে কেন অন্তর্ভুক্ত না। তারপরে এখান থেকে জিজ্ঞেস করে তাহলে এটা জিডিপিতে অন্তর্ভুক্ত না হলে কিসের মধ্যে অন্তর্ভুক্ত। এগুলো কিন্তু খুব রিসেন্ট ভাইবার প্রশ্ন, একদম বেসিক জিনিস, মৌলিক বিষয় আপনাদের আমি একদম সহজ করে বোঝানোর চেষ্টা করছি। দ্বিতীয় আসি যে জিএনপি। তাহলে জিএনপির মধ্যে হচ্ছে, এটা আমরা প্রথমে পূর্ণরূপটা একটু জানি। পূর্ণরূপ হচ্ছে আমার গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে এই যে জিএনপির পূর্ণরূপটা আমরা জানলাম যে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট বা হচ্ছে মোট জাতীয় উৎপাদন বা মোট জাতীয় আয়। এখন এখানে একটা কি আছে, এখানে একটা এন আছে। তাহলে এই এনতে আসলে কি বোঝায়? এনতে বোঝায় আমার ন্যাশনাল। তাহলে এই ন্যাশনাল জিনিসটা কি? ন্যাশনাল মানে হচ্ছে, আমরা এটা বাংলা ইজিলি বলি যে এটা হচ্ছে জাতীয়। তাহলে এই ন্যাশনাল মানে হচ্ছে আমার জাতীয়, ন্যাশনাল মানে হচ্ছে আপনার ন্যাশনালিটির অন্তর্ভুক্ত। তাহলে আপনার জাতীয় বা ন্যাশনালিটি বা আইডেন্টিটি যেটা আছে, আপনার নাগরিক যারা আছে রাষ্ট্রের নাগরিক। তাহলে এই ন্যাশনাল বলতে হচ্ছে এই যে বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রের কনস্টিটিউশন অনুযায়ী, সংবিধান অনুযায়ী ওই রাষ্ট্রের ন্যাশনাল যারা, ওই রাষ্ট্রের নেশন যারা, ওই রাষ্ট্রের নাগরিক যারা, তাদের ইনকামটাই হচ্ছে আমার এই গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপির অন্তর্ভুক্ত। তাহলে এনতে হচ্ছে ন্যাশনাল। এই ন্যাশনাল মানে হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রের যে নাগরিক আছে, ওই নাগরিকদের ইনকামই হচ্ছে আমার এই গ্রোস ন্যাশনাল প্রোডাক্টের মধ্যে অন্তর্ভুক্ত। এখন লেটস সে হচ্ছে ধরুন এই বাংলাদেশের মধ্যে
আমরা যারা আছি, যারা বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী আমরা বাংলাদেশের নাগরিক, তাহলে বাংলাদেশের যে নাগরিক যারা আমরা এই সীমানার মধ্যে আছি, তাহলে আমাদের বাংলাদেশের নাগরিকদের যে 1 বছরের যে উৎপাদিত যে পণ্য বা সেবার মান সেটা অন্তর্ভুক্ত। এখন এই যে ন্যাশনাল, আপনি যদি দেখেন এখানে আমরা যে বললাম একটু আগে যে জিডিপিতে যে চীনের যে নাগরিকরা বাংলাদেশি টেরিটরির মধ্যে কাজ করতেছে, সে কিন্তু বাংলাদেশের নাগরিক না, সে চীনের নাগরিক। যে কারণে এই বিদেশিদের যে ইনকাম সেটা কিন্তু আমার এই গ্রোস ন্যাশনাল প্রোডাক্টে অন্তর্ভুক্ত হয় না। কেন হয় না? কারণ হচ্ছে তারা আমার ন্যাশনাল বা আমার নাগরিক না, আমার জাতির অন্তর্ভুক্ত না। তাহলে আমরা এই যে বাংলাদেশি যে জাতি আছি, এই জাতির অন্তর্ভুক্ত যারা, তাদের ইনকামই হচ্ছে ন্যাশনাল প্রোডাক্ট অন্তর্ভুক্ত। এখন ধরুন হচ্ছে যে সৌদি আরবে যারা আছে, আপনার ভাই সে তো বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের নাগরিক, জার্মানিতে যে আছে আপনার কাজিন সে তো বাংলাদেশের নাগরিক, মহাকাশে যে আছে ধরেন একজন বাংলাদেশের নাগরিক, বা হচ্ছে ধরেন যে এই অস্ট্রেলিয়াতে আছে বাংলাদেশের নাগরিক, তাদের সকলের ইনকাম হচ্ছে আমার এই ন্যাশনাল প্রোডাক্টের অন্তর্ভুক্ত। তার মানে হচ্ছে জিএনপি হচ্ছে এই এন দ্বারা ন্যাশনাল বোঝায়, ন্যাশনাল মানে হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রের জাতীয় বা নাগরিকের অন্তর্ভুক্ত যারা, তাদের ইনকামকে, এটার মধ্যে হচ্ছে আমার বিদেশিদের যে ইনকাম, বিদেশি নাগরিকদের ইনকাম এটা অন্তর্ভুক্ত করে না। তো এখন এই ন্যাশনাল যেটা, এটা আসলে কোনো বাউন্ডারি লিমিট নাই। এটার যেমন একটা বাউন্ডারি লিমিট আছে নির্দিষ্ট টেরিটরির মধ্যে, ন্যাশনালের কোনো বাউন্ডারি লিমিট নেই। একজন বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী যে বাংলাদেশের নাগরিক, সে যদি মহাকাশে থাকে, ধরেন সে মঙ্গল গ্রহে থাকে, সেখানে যদি সে কোনো কিছু উৎপাদন করে, সেটা আমার এই গ্রোস ন্যাশনাল প্রোডাক্টের অন্তর্ভুক্ত। একজন নাগরিক যদি সে আমেরিকাতে থাকে, সে যদি বাংলাদেশের নাগরিক কনস্টিটিউশন অনুযায়ী নাগরিক হয়, তাহলে তার যে ইনকাম সে বাংলাদেশে যেটা পাঠায় সেটাও আমার গ্রোস ন্যাশনাল প্রোডাক্টের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমি বোঝানোর চেষ্টা করছি সহজভাবে, এই ডোমেস্টিক হচ্ছে এখানে এই সীমানার মধ্যে বাংলাদেশি নাগরিক হোক, বিদেশি নাগরিক হোক, সবার ইনকাম অন্তর্ভুক্ত। এই ডিতে মনে রাখবেন ডোমেস্টিক। আর ন্যাশনাল যেটা, এটা হচ্ছে আমাদের জাতীয় অন্তর্ভুক্ত, নাগরিকদের অন্তর্ভুক্ত সকলের প্রোডাক্ট। এখানে কোনো বিদেশিদের ইনকাম এখানে অন্তর্ভুক্ত হয় না। তাহলে এখানে যে ন্যাশনাল শব্দটা দ্বারা আপনি ইজিলি মনে রাখতে পারতেছেন আমার জাতীয় কার অন্তর্ভুক্ত। এবার হচ্ছে এনএনপি। এনএনপি মানে হচ্ছে আমার নিট ন্যাশনাল প্রোডাক্ট। নিট তাহলে এই যে নিট ন্যাশনাল প্রোডাক্ট, এই জিনিসটা কি? নিট শব্দের মানে কি? তো এই নিট যেটা আছে, এটা হচ্ছে এই যে আমার জিএনপি যেটা আছে, এটার থেকে হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্টটা হচ্ছে বের করা হয়। যে এনএনপি জিএনপি যেটা পড়েছি, এটা থেকে হচ্ছে আমার নিট ন্যাশনাল প্রোডাক্টটা বের করা হয় কীভাবে? তাহলে এই যে নিট মানে কি? নিট মানে হচ্ছে আমরা যদি একটু জানি, নিট মানে হচ্ছে আপনার প্রকৃত বা হচ্ছে মূল বা হচ্ছে অ্যাকচুয়াল। তো এখন এই যে জিএনপি যেটা আছে, এটার মধ্যে হচ্ছে বাংলাদেশি ন্যাশনালের অন্তর্ভুক্ত যারা নাগরিক, যারা তাদের একটা ইনকাম হয় 1 বছরে, প্রত্যেকটা নাগরিকের তাদের 1 বছরে বিভিন্ন যে সেবা মানে কি? ধরেন হচ্ছে বাংলাদেশের একজন নাগরিক, সে হচ্ছে ধরেন তার একটা সেলুন আছে, তাহলে এই যে সে চুল কেটে দিচ্ছে, এখানে তো কোনো পণ্য উৎপাদন হচ্ছে না, এখানে সে সার্ভিস দিচ্ছে, এটা হচ্ছে আমার সেবা খাতের অন্তর্ভুক্ত। বাংলাদেশের নাগরিক একজন ধরেন আমলা, সে প্রশাসন ক্যাডারে আছে, সে একজন ম্যাজিস্ট্রেট, সে কি করছে? সে তো কোনো পণ্য উৎপাদন করছে না, সে তো আলু ধান এগুলো উৎপাদন করছে না, সে যেটা করছে জনগণকে সার্ভিস দিচ্ছে। এই যে সেবাটা সে দিচ্ছে, এখানে এই যে আমার জাতীয়র অন্তর্ভুক্ত যেটা, এই জাতীয় আমার নাগরিকের অন্তর্ভুক্ত প্রত্যেকটা ব্যক্তির সেবা কিংবা হচ্ছে উৎপাদিত পণ্য 1 বছরের সব কিছু আমার এই গ্রোস ন্যাশনাল প্রোডাক্টের অন্তর্ভুক্ত। এখন এই যে এনএনপি যেটা বলতেছে, এনএনপি বলতেছে যে আমার এই যে নিট যেটা, নিট মানে হচ্ছে প্রকৃত অ্যাকচুয়াল। তাহলে এখন আমরা এই যে জিএনপিতে যেই আমাদের নাগরিকরা যা যা উৎপাদন করতেছে, এটা কিন্তু সবগুলোই আমার অ্যাকচুয়াল প্রোডাক্ট না। কেন অ্যাকচুয়াল প্রোডাক্ট না? কারণ ধরেন যে হচ্ছে বাংলাদেশের একজন ব্যক্তির একটা গার্মেন্টস আছে, ধরেন যে আপনি একজন ব্যক্তি, আপনার নাম হচ্ছে এ, আপনার একটা কি আছে, একটা গার্মেন্টস আছে। তাহলে এই যে একটা গার্মেন্টস আছে, আপনি তো বাংলাদেশের নাগরিক, তাহলে আপনার ইনকামটা হচ্ছে এই জিএনপির অন্তর্ভুক্ত হবে। তো এখন হচ্ছে আপনি গার্মেন্টস আছে, এখন আপনি গার্মেন্টসে হচ্ছে এই যে এটা হচ্ছে একটা টি শার্ট আমি যেটা পরে আছি, এটা একটা ফাইনাল টি শার্ট। তো এরকম হচ্ছে আপনার গার্মেন্টসে ধরেন 500 ফাইনাল টি শার্ট আপনি উৎপাদন করছেন। তো এই 500 টি শার্ট যখন আপনি উৎপাদন করলেন, আপনি দেখলেন যে এই টি শার্ট উৎপাদন করতে গিয়া আপনার হচ্ছে কিছু অবচয় হয়েছে, কিছু ডেপ্রিসিয়েশন, কিছু হচ্ছে আপনার অতিরিক্ত আপনার ক্ষতি হয়েছে। কিভাবে ক্ষতি হয়েছে? আপনি 500 টি শার্ট উৎপাদন করার পর আপনি দেখলেন যে 10টা টি শার্ট হচ্ছে আসলে আপনার ব্যবহারের অনুপযোগী, 10টা টি শার্টে একটু হচ্ছে আপনার ডিফেক্ট আছে। তাহলে এই যে ডিফেক্ট যে টি শার্টগুলো আছে, এগুলো আপনি উৎপাদন করেছেন, আপনার খরচ হয়েছে, হচ্ছে আপনার সময় ব্যয় হয়েছে, কিন্তু এগুলো তো আপনি বিক্রি করতে পারবেন না। তার মানে এই যে অপচয় যেটা হইলো, এটা একটা অপচয় হয়েছে। ধরেন তারপরে এই 500 টি শার্ট উৎপাদন করতে গিয়া ধরেন যে আপনার সেলাই মেশিন মাঝখানে নষ্ট হয়ে গিয়েছে, তাহলে ওই নষ্ট হওয়ার পরে ওই সেলাই মেশিন ঠিক করতে ধরেন যে আপনার আরও 2000 টাকা খরচ হয়েছে। তাহলে এটা তো আপনার অবচয়, এটা তো আপনার অপচয়। তাহলে এই যে অপচয় যেগুলো আছে, অবচয় যেগুলো আছে, এগুলোকে বাদ দিয়ে অ্যাকচুয়াল উৎপাদন যেটা আপনার
ওইটাই হচ্ছে আমার এই নিট ন্যাশনাল প্রোডাক্ট। অর্থাৎ নিট ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে আমার জিএনপি থেকে বের করা হয়। জিএনপির মধ্যে যেগুলো হচ্ছে আমার অপচয় আছে, যেগুলো অবচয় ঘটেছে, সেগুলোকে বাদ দিয়ে অ্যাকচুয়াল পণ্য এবং সেবা যেটা থাকে ওইটার মূল্যই হচ্ছে আমার নিট ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে এই যে তিনটা ধারণা আমি একদম সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এই স্লাইডটা আমি রেখে দিচ্ছি, লেখাটা এটা হচ্ছে আপনাদেরকে স্লাইডটা দিয়ে দিব পরে, যেন হচ্ছে আপনারা লেখাটা দেখে হচ্ছে এটা ইজিলি ক্যাপচার করতে পারেন, পরবর্তীতে মনে রাখতে পারেন। তাহলে আমরা হচ্ছে জিডিপি বুঝলাম। একটু যদি সামারি করি, তাহলে জিডিপিতে হচ্ছে আমার এই টেরিটরির মধ্যে যা উৎপাদন হবে সব জিডিপি অন্তর্ভুক্ত। আর গ্রোস ন্যাশনাল আমার টেরিটরি এবং টেরিটরির বাইরে বাংলাদেশি নাগরিকদের মধ্যে অন্তর্ভুক্ত যারা, সবার ইনকাম। আর এই এনএনপি হচ্ছে এই জিএনপি যেটা আছে এটা থেকে আমার যে অবচয় আছে, যে ক্ষয়ক্ষতি যেটা আছে, সেগুলো হচ্ছে যে ওয়েস্টেজ যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে অ্যাকচুয়াল যেটা থাকে সেটা হচ্ছে আমার এনএনপি। তাহলে এই তিনটা আইডিয়া আমি আশা করি যে এর থেকে সহজ করে আপনাকে আর কেউ বুঝাইতে পারবে না। এটা হচ্ছে একদম বেসিকলি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে এই তিনটা আইডিয়া আমরা একটু দেখলাম। এবার হচ্ছে আরও দুইটা আইডিয়া আছে যেটা আমরা রিসেন্ট ট্রেন্ডস বলছি, যেটা সমসাময়িক ইস্যুতে অনেক বেশি আলোচনায় আসছে এবং হচ্ছে বিভিন্ন ভাইবার পরীক্ষাতে জিজ্ঞেস করছে এবং কনসেপচুয়ালও আসছে লিখিত পরীক্ষাগুলোতে। তো একটা হচ্ছে আমার রিজিওনালাইজেশন, বা এটার বাংলাটা কি? এটার বাংলাটা হচ্ছে আঞ্চলিকীকরণ। তাহলে আঞ্চলিকীকরণ জিনিসটা কি? লেটস সে হচ্ছে সারা বিশ্বে হচ্ছে স্বাধীন রাষ্ট্র আছে 195টা। তাহলে এই যে 195টা স্বাধীন রাষ্ট্র আছে, আমরা দেখি যে রাষ্ট্রগুলোকে আসলে বিভিন্ন রিজিয়ন কেন্দ্রিক ভাগ করা হয়েছে। রিজিয়ন কি? যেমন আমরা দেখি যে হচ্ছে এই পাশে হচ্ছে আমরা দেখি যে এই পাশে হচ্ছে আমার উত্তর আমেরিকা মহাদেশ, যেখানে হচ্ছে ধরেন ইউএসএ আছে, উপরে কানাডা আছে, নিচে হচ্ছে মেক্সিকো আছে। এই পাশে আমরা দেখি যে ল্যাটিন আমেরিকা একটা অঞ্চল। তাহলে এই যে ল্যাটিন আমেরিকা অঞ্চল, এখানে আমরা দেখি যে ব্রাজিল আছে, আর্জেন্টিনা আছে, চিলি আছে, মেক্সিকো আছে। তাহলে এটা একটা উত্তর আমেরিকা মানচিত্রে আমরা দেখি যে এটা একটা রিজিয়ন, এটা একটা অঞ্চল। ঠিক একইভাবে এটা হচ্ছে ল্যাটিন আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, এটা একটা অঞ্চল। আমরা দেখি যে এই যে এখানে যে আফ্রিকা যে মহাদেশটা আছে, তাহলে এই যে আফ্রিকা মহাদেশ, এটা একটা অঞ্চল। তারপর আফ্রিকার এখানে যে ইউরোপ যেটা আছে, আমরা বলি যে ইউরোপ এটা একটা অঞ্চল। তাহলে এটাও একটা অঞ্চল। ঠিক একইভাবে আমরা দেখি যে এই যে আজকে এশিয়া যেটা আছে, এশিয়া এটাও একটা অঞ্চল। এবং এশিয়ার মধ্যে আমরা যদি আরও ভাগ করি, আমরা দেখি যে এখানে দক্ষিণ এশিয়া নামে একটা অঞ্চল আছে, যেখানে হচ্ছে আমাদের 8টা রাষ্ট্র আছে। আবার এই পাশে হচ্ছে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া আছে, এটার একটা অঞ্চল। তার মানে এই যে দক্ষিণ এশিয়া বা সাউথ এশিয়া, এগুলো হচ্ছে সব হচ্ছে আমরা এগুলাকে বলি, এগুলার নাম হচ্ছে অঞ্চল বা হচ্ছে রিজিয়ন। তাহলে আমরা দেখলাম যে 195টা স্বাধীন রাষ্ট্র আছে। এই রাষ্ট্রগুলো হচ্ছে বিভিন্ন অঞ্চল ওয়াইজ এগুলাকে ভাগ করা হয়েছে, ডিভাইড করা হয়েছে। তাহলে এই যে অঞ্চলগুলো আছে, আমরা একটা একটা অঞ্চল এখান থেকে আমরা চুজ করি। ধরুন হচ্ছে আমরা সাউথ এশিয়া যে অঞ্চলটা আছে এটা চুজ করলাম। তাহলে আমরা এখানে সাউথ এশিয়া অঞ্চলটা চুজ করলাম। তাহলে এটা হচ্ছে আমার সাউথ এশিয়া। এখন এই সাউথ এশিয়া এটা একটা রিজিয়ন। আমরা দেখি যে সাউথ এশিয়ার মধ্যে ধরেন এখানে আমার নেপাল আছে, আমার এখানে ধরেন হচ্ছে ভুটান আছে, আমার এখানে ধরেন হচ্ছে আফগানিস্তান আছে, তাহলে আমার এখানে ধরেন যে হচ্ছে পাকিস্তান আছে, তারপরে আমার এখানে ইন্ডিয়া আছে, ভারত, তারপরে আমার এখানে ধরেন যে মালদ্বীপ আছে, আর আমার এখানে বাংলাদেশ আছে, আর এখানে মনে করেন যে শ্রীলঙ্কা আছে। তাহলে আমরা দেখলাম যে এটা হচ্ছে দক্ষিণ এশিয়া একটা রিজন অঞ্চল, এখানে মোটামুটি 8টা রাষ্ট্র আছে এই অঞ্চলের অন্তর্ভুক্ত। তো এখন এই যে অঞ্চল যেটা আছে, এই অঞ্চলের মধ্যে আমরা যদি দেখি যে এই যে বাংলাদেশের যে পিপল আছে, বাংলাদেশের যে জনগণ আছে, এই জনগণ যদি হচ্ছে আমরা দেখি যে বাংলাদেশ থেকে হচ্ছে ইন্ডিয়াতে এই জনগণটা হচ্ছে যাচ্ছে, বিভিন্ন ট্যুরে যাচ্ছে, তারপর হচ্ছে ধরেন বিভিন্ন চিকিৎসা নিতে যাচ্ছে। তার মানে এই বাংলাদেশ নামক এই দেশ থেকে তারই একটা রিজিয়ন, দক্ষিণ এশিয়ার একটা রাষ্ট্র, সে হচ্ছে ইন্ডিয়াতে জনগণ প্রচুর পরিমাণে যাচ্ছে, কেউ ট্যুরে যাচ্ছে, কেউ চিকিৎসা নিতে যাচ্ছে। তারপরে ধরেন যে হচ্ছে এখানে এই যে পাকিস্তান একটা রাষ্ট্র আছে, এই পাকিস্তান থেকে ধরেন অনেক রাষ্ট্র এই মালদ্বীপে ধরেন যে ঘুরতে যাচ্ছে। তার মানে এই যে একটা অঞ্চলের মধ্যে একটা রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্রের মধ্যে যে এই যে জনগণ যাচ্ছে, এই যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাচ্ছে, পাকিস্তান থেকে মালদ্বীপে যাচ্ছে, আবার ধরেন যে শ্রীলঙ্কা থেকে ভুটানে যাচ্ছে, এটাকে আমরা বলি যে এটা হচ্ছে পিপল মোবিলাইজেশন। এখন আমরা দেখি এই অঞ্চলের মধ্যে আমরা দেখি যে
এই অঞ্চলের একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সাথে যেহেতু জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটি আছে, মানে ভৌগোলিক নৈকট্য আছে, নৈকট্য থাকার কারণে এই রাষ্ট্রগুলোর মধ্যে হচ্ছে বিভিন্ন বাণিজ্য পণ্যের আদান প্রদান হচ্ছে। তাহলে পণ্যের আদান প্রদানকে আমরা দেখি যে ভারত থেকে উৎপাদিত পণ্য বাংলাদেশে আসতেছে, আবার একইভাবে আমরা দেখি যে হচ্ছে আফগানিস্তান থেকে উৎপাদিত পণ্য পাকিস্তানে আসতেছে, আবার একইভাবে দেখি যে নেপাল থেকে উৎপাদিত পণ্য হচ্ছে আমার ভুটানে যাচ্ছে, আবার ভুটান থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে আসতেছে। তাহলে এই যে একটা রিজিয়নের অঞ্চলের মধ্যে যে পণ্যের আদান প্রদান হচ্ছে, এটাকে আমরা বলি যে হচ্ছে ট্রেড বা হচ্ছে আপনার পণ্যের মোবিলাইজেশন। তারপর হচ্ছে এই যে একটা অঞ্চল, এই অঞ্চলের মধ্যে আমরা দেখি যে এই রাষ্ট্রগুলোর মধ্যে হচ্ছে সাংস্কৃতিক বিনিময় হচ্ছে। সাংস্কৃতিক বিনিময় কি, ধরেন যে হচ্ছে বাংলাদেশ ভারতের একটা মুভি, এটা হচ্ছে নেপালিজরা প্রচুর পরিমাণে দেখতেছে। তারপর হচ্ছে পাকিস্তানের একটা মুভি বা সিনেমা বাংলাদেশের মানুষজন দেখতেছে। শ্রীলঙ্কার একটা গান বাংলাদেশের মানুষ প্রচুর দেখতেছে। তার মানে এই যে কালচারাল যে একটা এক্সচেঞ্জ হচ্ছে, বিনিময় হচ্ছে, এটাকে আমরা বলি যে কালচারাল এক্সচেঞ্জ। তারপর আমরা দেখি যে এই যে হচ্ছে ধরেন পাকিস্তানের কিছু বিজনেস ম্যাগনেটস তারা হচ্ছে আফগানিস্তানে বিনিয়োগ করতেছে, মানে টাকা ওখানে নিয়ে সেখানে বিনিয়োগ করতেছে। আবার আমরা দেখি যে এই ইন্ডিয়ার জনগণ হচ্ছে এই মালদ্বীপে প্রচুর পরিমাণে বিনিয়োগ করতেছে, ইনভেস্ট করতেছে। তার মানে এটাকে আমরা বলি যে একটা অঞ্চলের একটা রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্রে মানি ফ্লো করতেছে বা ক্যাপিটাল ফ্লো হচ্ছে, ক্যাপিটাল ফ্লো। তাইলে একটা অঞ্চলের একটা রাষ্ট্রগুলোর মধ্যে জিওগ্রাফিক্যাল নৈকট্য থাকার কারণে এই যে রাষ্ট্রগুলোর মধ্যে যে পিপল মোবিলাইজেশন হচ্ছে, একটা রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্রে জনগণ যাচ্ছে, এই যে পণ্যের মোবিলাইজেশন হচ্ছে মানে বাণিজ্য হচ্ছে, একটা রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্রে পণ্য আদান প্রদান হচ্ছে, তারপর এই যে সাংস্কৃতিক বিনিময় হচ্ছে, কালচারাল বিনিময় হচ্ছে, তারপর এই যে ক্যাপিটাল ফ্লো হচ্ছে, একটা রাষ্ট্রের মুদ্রা আরেকটা রাষ্ট্রে গিয়ে সেখানে ইনভেস্ট করা হচ্ছে, এগুলাকে আমরা বলি, এটাকে বলা হয় আঞ্চলিকীকরণ। আঞ্চলিকীকরণ। তাহলে আঞ্চলিকীকরণ মানে হচ্ছে একটা অঞ্চলের রাষ্ট্রগুলোর মধ্যে এই ধরনের মানুষের বিনিময়, তারপর হচ্ছে আমার পণ্যের বিনিময়, তারপর হচ্ছে আমার সাংস্কৃতিক এক্সচেঞ্জ বা বিনিময়, তারপর হচ্ছে ক্যাপিটাল ফ্লো। তাহলে এটা একদম ক্লিয়ার, আমরা বুঝলাম যে আঞ্চলিকীকরণ জিনিসটাকে একটা অঞ্চলের রাষ্ট্রগুলোর মধ্যে এই জিনিসগুলো হচ্ছে ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া, তো এটাকে বলা হয় হচ্ছে আঞ্চলিকীকরণ। এখন এই আঞ্চলিকীকরণটাকে আমরা একটা কি করব, এটাকে একটা ফর্মাল রূপ দিব। আমরা দেখলাম এই 8টা রাষ্ট্রের মধ্যে, যে 8টা রাষ্ট্রের মধ্যে আমরা জিওগ্রাফিক্যাল নৈকট্য আছে, আমরা একে অপরের সাথে এত কিছু বিনিময় করতেছি, তাহলে এটা একটা ফর্মাল এগ্রিমেন্টে যায়। কিসে যায়? একটা ফর্মাল এগ্রিমেন্টে, একটা ফর্মাল এগ্রিমেন্টে যায়। এগ্রিমেন্টে কি করলাম, যে আমরা সবাই মিলে একটা চুক্তি করি যে আমরা হচ্ছে পরস্পরকে সহযোগিতা করব, আমরা হচ্ছে এই পণ্যের বিনিময়ের ক্ষেত্রে কোনো বাধা রাখবো না, আমরা হচ্ছে এই যে সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে কোনো হচ্ছে দূরত্ব তৈরি করব না। তাহলে আমরা একটা এগ্রিমেন্ট বা হচ্ছে আমরা চুক্তি করি। তাহলে রাষ্ট্রগুলো হচ্ছে 8টা রাষ্ট্র একত্রিত হইলো, হইয়া তারা হচ্ছে এগ্রিমেন্ট করলো, একটা চুক্তি করলো। চুক্তির অধীনে তারা বললো যে আসলে তাহলে আমরা কিছু একটা নিয়মকানুন তৈরি করি এখানে। নিয়মকানুন কি, যে আমরা আসলে কিভাবে এখানে চলাফেরা করবো, এই অঞ্চলটার মধ্যে শান্তি শৃঙ্খলা থাকবে, এখানে হচ্ছে আমরা পণ্যের আদান প্রদান করবো, মানুষের মধ্যে মোবিলাইজেশন হবে, বাজারগুলো উন্মুক্ত থাকবে একে অপরের সাথে। তাহলে আমরা একটা সনদ বা আমরা হচ্ছে কিছু একটা প্রতিষ্ঠান বা সনদ তৈরি করি, প্রতিষ্ঠান বা হচ্ছে সনদ তৈরি করি, যার মাধ্যমে হচ্ছে এই এগ্রিমেন্টের মাধ্যমে, এই চুক্তির আওতায়, এই প্রতিষ্ঠানের অধীনে বা এই সনদের মাধ্যমে আমরা এই অঞ্চলটাকে পরিচালিত করব। তাহলে হচ্ছে আপনি, এটা এতদিন ছিল ইনফর্মাল থেকে আপনি যখন ফর্মালিটির দিকে গেলেন, মানে একটা চুক্তি করলেন, এগ্রিমেন্ট করলেন, প্রতিষ্ঠান তৈরি করলেন, তখন এটা আমার হয়ে গেল আঞ্চলিকতাবাদ বা রিজিওনালিজম। লিজম বা হচ্ছে আঞ্চলিকতাবাদ। কথাবাদ, তাহলে আঞ্চলিকতাবাদ বা রিজিওনালিজম হচ্ছে আমার, এই রিজিওনালাইজেশনটাকে আমি হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক একটা ফর্মাল এগ্রিমেন্টে রূপ দিলাম। তাহলে এই যে জিয়াউর রহমানের নেতৃত্বে যে সার্ক যে গঠিত হলো এই যে দক্ষিণ এশিয়ায়, তাহলে এই যে সার্ক যেটা, এটা তো একটা প্রতিষ্ঠান, একটা ফর্মাল এগ্রিমেন্ট এই দক্ষিণ এশিয়ার 8টা রাষ্ট্রের মধ্যে, এবং এই সার্ক একটা প্রতিষ্ঠান আছে, এটা সদর দপ্তর আছে, এবং সার্কের বিভিন্ন হচ্ছে আমরা জানি এটার একটা সনদ আছে, যেই সনদ হচ্ছে সার্কভুক্ত রাষ্ট্রগুলো মেনে চলে। তার মানে এই যে একটা রিজিওনালাইজেশন, আঞ্চলিকীকরণ থেকে যে আমরা একটা ফর্মাল দিকে গেলাম, সহযোগিতাটা আমরা ফর্মাল করলাম, এগ্রিমেন্ট করলাম, প্রতিষ্ঠান তৈরি করলাম, সনদ তৈরি করলাম, এটাকে আমরা বললাম যে রিজিওনালাইজম বা আঞ্চলিকতাবাদ। ঠিক একইভাবে আপনি যদি দেখেন যে হচ্ছে এই যে আমরা যে অঞ্চলগুলোর কথা বললাম এখানে, তাহলে এই যে উত্তর আমেরিকা,
তাহলে এই উত্তর আমেরিকার 3টা রাষ্ট্রের মধ্যে তো এভাবে পিপল মোবিলাইজেশন আছে, তাদের মধ্যে পণ্য আদান প্রদান আছে, সাংস্কৃতিক বিনিময় আছে, এটা হচ্ছে উত্তর আমেরিকার আঞ্চলিকীকরণ। তারা যখন এটাকে একটা ফর্মাল নাফটা চুক্তির মাধ্যমে একটা ফর্মাল রূপ দিলে তখন এটা হয়ে গেল আঞ্চলিকতাবাদ। ঠিক একইভাবে হচ্ছে আমরা যদি এই যে ইউরোপের যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলোর মধ্যে হচ্ছে মানুষের বিনিময়, সংস্কৃতি বিনিময়, টেকনোলজি বিনিময়, তারপর হচ্ছে ইনভেস্টমেন্টের যে বিনিময়, এগুলো হচ্ছে আঞ্চলিকীকরণ। যখন এরা সবাই মিলে একটা সংস্থা তৈরি করলো, ফর্মাল ওয়েতে গেল, ইউরোপীয় ইউনিয়ন গঠন করলো, তখন এই ইউরোপীয় ইউনিয়নটা হয়ে গেল আঞ্চলিকতাবাদ বা হচ্ছে রিজিওনালিজম। তা আমরা দেখি হচ্ছে যে আফ্রিকা রাষ্ট্রগুলোর মধ্যে এভাবে পণ্যের বিনিময়, মানুষের বিনিময়, এগুলো হচ্ছে আঞ্চলিকীকরণ বা রিজিওনালাইজেশন। এই রাষ্ট্রগুলো মিলে যখন আফ্রিকান ইউনিয়ন একটা প্রতিষ্ঠান গড়ে তুললো, তখন ওই প্রতিষ্ঠানটা হয়ে গেল কি আঞ্চলিকতাবাদ বা রিজিওনালিজম। ঠিক একইভাবে হচ্ছে এখানে দক্ষিণ এশিয়াতে আমরা দেখলাম যে সার্ক, এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে যদি আমরা দেখি যে মিয়ানমার, লাওস, তারপর হচ্ছে কম্বোডিয়া, তারপর হচ্ছে ভিয়েতনাম, ওরা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া একটা রিজিয়ন, তাদের মধ্যে পণ্যের বিনিময় হয়, এটা হচ্ছে আঞ্চলিকীকরণ। কিন্তু যখন তারা একটা আসিয়ান নামে একটা সংস্থা গড়ে তুললো, আসিয়ান নামে একটা প্রতিষ্ঠান গড়ে তুললো, তখন এটা হয়ে গেল আমার আঞ্চলিকতাবাদ বা রিজিওনালিজম। আশা করি যে এই দুইটা টার্ম আপনাকে এত সহজ করে আর কেউ বুঝাইতে পারবে না। বেশিরভাগ হচ্ছে এই দুইটা রিজিওনালাইজেশন এবং হচ্ছে রিজিওনালিজম, এগুলো টার্মগুলো একটু কঠিন, এটা সহজে বুঝাইতে পারে না, অনেক বই দেখবেন যে বিভিন্ন ভুল ব্যাখ্যা দেওয়া আছে। এই ক্ষেত্রে একটু সচেতন থাকবেন, কারণ হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যেটা আছে, বিসিএস ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ওই জায়গা হচ্ছে লিখিত 100 মার্কের পরীক্ষা। তো 100 মার্কের পরীক্ষা হচ্ছে আপনি যদি একটু লেটসে আপনি প্রশ্নগুলো ওপেন করেন, যে 46 বিসিএস 47 বিসিএস এর প্রশ্ন যদি দুইটা হাতে নেন, আপনি দেখবেন যে আসলে কমনের হার কত, কমনের রেশিও কত। এই 100 মার্কের মধ্যে সর্বোচ্চ কমন থাকে হচ্ছে আপনার 20 থেকে 25% প্রশ্ন আপনি কমন পাবেন, যেটা আপনি হুবহু পড়ে গেছেন ওইরকম গিয়ে পরীক্ষা পাবেন। আর বাকি কিন্তু আপনি 70%-এর মতো হচ্ছে আপনি খুব বেশি কমন পাবেন না। আপনার যে বেসিক নলেজ আছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দিয়ে, সিলেবাসটা যদি মোটামুটি ভালো জানাশোনা থাকে, তাহলে হচ্ছে আপনি ওই বাকি 70 মার্কসের আনসার আপনি খুব সহজে করতে পারবেন, যদি এই কনসেপ্টগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকে। এখন এই যে 20% কমন পড়ে, এই 20%-এর মধ্যে যদি আপনি আবার ভুল আনসার করে আসেন, যে রিজিওনালিজম কি, মোস্ট ফেভার্ড নেশন কি, তারপরে হচ্ছে আমার জিএসপি কি, এগুলো যদি ভুল কনসেপ্ট আপনি লিখে আসেন, তাহলে কিন্তু আপনি মার্কস পাবেন না। তাহলে খুব সতর্ক থাকতে হবে। আমরা হচ্ছে এবার পরের পার্টে আসি। 5টা অধ্যায় টার্ম পড়লাম, আর বাকি 5টা আছে। তো একটু আপনাদেরকে একটু বলে নিই, আপনারা অনেক মানুষ মেসেজ দিয়েছেন আমাকে যে হচ্ছে ওই যে ভর্তির বিষয়। তো আমাদের হচ্ছে বর্তমানে হচ্ছে 51তম যে বিসিএস আছে এবং হচ্ছে 52তম বিসিএস যারা দিবেন, তাদের হচ্ছে একটা 1 বছর মেয়াদি আমাদের একটা হচ্ছে কোর্স চলমান আছে। তো এই জায়গায় একটু আমরা দেখি যে এখানে বিসিএস প্রিলিমিনারি যে 75 মার্কস, 75 মার্কস, বাংলাদেশ বিষয়াবলী 25, আন্তর্জাতিক 25, ভূগোল 10 এবং হচ্ছে নৈতিকতা 15, এই 75 মার্কস আমরা যেটা করব যে আগামী এই নভেম্বরের মধ্যে, অর্থাৎ আগামী 1 বছরের মধ্যে হচ্ছে আমরা মোট প্রায় 60+ ক্লাস নিয়ে, এবং হচ্ছে প্রত্যেকটা টপিক শেষে হচ্ছে আপনার এক্সাম থাকবে, 60টা এক্সাম। তো 60টা ক্লাস এবং হচ্ছে এক্সামের মাধ্যমে একদম বেসিক যে বিষয়গুলো আছে, বেসিক থেকে অ্যাডভান্স একদম এভাবে ভেঙে ভেঙে একদম সহজ করে আমরা হচ্ছে 60টা ক্লাস এবং পরীক্ষার মাধ্যমে এই 75 মার্কস হচ্ছে কভার করব। ঠিক একইভাবে হচ্ছে আমরা হচ্ছে এই যে লিখিত যে 300 মার্কস আছে, এখানে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর 200 মার্কস এবং আন্তর্জাতিক বিষয়াবলীর যে 100 মার্কস, এই 300 মার্কস হচ্ছে আমরা মোট প্রায় হচ্ছে আমার 70+ ক্লাসের মাধ্যমে এবং হচ্ছে আমাদের এখানে +5+ পরীক্ষার মাধ্যমে আমরা এই 300 মার্কস শেষ করব। এবং আমরা যেটা চেষ্টা করছি এখানে, যে সিলেবাসের একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত একটা টপিক আপনার হোলিস্টিক ওয়েতে, ধরুন হচ্ছে ক্লাইমেট চেঞ্জ একটা টপিক, এই ক্লাইমেট চেঞ্জের এ থেকে জেড পর্যন্ত আমরা সব কিছু পড়বো, যেন ক্লাইমেট চেঞ্জ থেকে যেই প্রশ্নই আসুক না কেন আপনি যেন অ্যান্সার করতে পারেন। তো এরকম আমরা হোলিস্টিক অ্যাপ্রোচে পড়ি। ধরুন যে ইকোনমি একটা চ্যাপ্টার বাংলাদেশ বিষয়গুলিতে, আমরা যেটা করি ইকোনমির একদম এ থেকে শুরু করে একদম জেড পর্যন্ত, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ধীরে ধীরে পড়ি, যেন কারো বুঝতে মানে সমস্যা না হয়। একদম সহজ করে আমরা পড়ার চেষ্টা করি, যেন ইকোনমি চ্যাপ্টার থেকে যেই প্রশ্নই আসুক না কেন, কমন আসুক আনকমন আসুক, আপনি যেন আনসার করতে পারেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা কম্বাইন কোর্স এখানে চলমান, একটা হচ্ছে প্রিলি 75 আর হচ্ছে রিটেনের 300। তাহলে এই যে 375 যখন আমাদের কভার হয়ে যায়, আমরা দেখি যে এই যে 200 এবং 100 মার্কস আমরা যখন পড়বো, আপনি জানেন যে বিসিএস রিটেনে বাংলা যে সাবজেক্টটা আছে ওখানে একটা রচনা আসে, বাংলা রচনার মার্কস হচ্ছে আপনার 40, আর ইংরেজি যে সাবজেক্টটা আছে ওখানে একটা রচনা আসে যেটার মার্কস হচ্ছে 50। তো এখন এই বাংলাদেশ বিষয়বলী, আন্তর্জাতিক বিষয়বলী, আপনি যদি বিগত সালের প্রশ্নগুলো দেখেন, যে রচনার যে পার্টটা আছে এগুলো হচ্ছে এই দুইটা বিষয়ের যে সাবজেক্টগুলো আছে, ধরেন ইকোনমি, জলবায়ু, তারপর হচ্ছে জেন্ডার এম্পাওয়ারমেন্ট, তারপর হচ্ছে পরিবেশ দূষণ, তারপর হচ্ছে টেকনোলজি, অর্থাৎ যেই অধ্যায়গুলো আমরা এখানে পড়ব এগুলো থেকেই হচ্ছে এই রচনাগুলো আসে। তার মানে হচ্ছে আপনি যদি 375 মার্কসের প্রিপারেশনটা ভালো করে নেন, তাহলে হচ্ছে এই যে এখানে যে 90 মার্কস যেটা আছে এটাও আপনার অটো কভার হয়ে যায়। তাহলে কভার হয়ে গেলে আপনার মোট মার্কস কত দাঁড়াচ্ছে, যে আপনি হচ্ছে এখানে 400
465 মার্কসের যে প্রিপারেশন আছে এটা আপনার অটো হয়ে যাচ্ছে। তাহলে আপনার 1000 মার্কসের পরীক্ষার মধ্যে 465 ইজিলি হচ্ছে আপনি এক বছর যদি এখানে একটু জাস্ট সময় দেন, যে সপ্তাহে হচ্ছে 3 দিন, রাতে হচ্ছে 1.5 ঘন্টা করে, তাহলে আপনার এই 465 মার্কসের যে প্রিপারেশন সেটা ইজিলি হয়ে যাচ্ছে। এবং আরও ইন্টারেস্টিংলি হচ্ছে আপনার এই প্রিলি রিটেনের এই 465 মার্কসের প্রিপারেশনটা যদি আপনি নেন, তাহলে আপনি যে কোনো চাকরির পরীক্ষায় জিকে যে এমসিকিউ যেগুলো আসে সেগুলো আপনি পারবেন, জিকে এমসিকিউ। তারপর হচ্ছে বিশেষ করে বিভিন্ন ব্যাংকের পরীক্ষা যে ফোকাস রাইটিং যেগুলো আসে, এগুলো কিন্তু এই টপিকগুলো থেকে বেসিকলি আসে। তাহলে আপনার ফোকাস রাইটিং যে পার্টটা আছে, আপনি যদি ব্যাংকেও পরীক্ষা দেন তাহলে এটাও অটো কাভার হয়ে যাবে। এটা ছিল মোটামুটি আমাদের কোর্সের ব্যাপারে। আপনি অনেককে জিজ্ঞেস করেছেন, আমি মেসেজ দিতে সমস্যা হচ্ছে, এত মানুষকে কীভাবে রিপ্লাই দেওয়া বা বোঝানো একটু টাফ, তো আমি একটু ভিডিওতে 2 মিনিট আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম যে আমরা কীভাবে কোর্সটা করছি। তো আমাদের অলরেডি হচ্ছে এই যে প্রিলির 4টা ক্লাস হয়েছে, আর রিটার্নেরও 4টা ক্লাস হয়ে গিয়েছে, মোট 4টা করে ক্লাস হয়ে গেছে। এগুলার যে 4টা ক্লাস হয়ে গিয়েছে এগুলোর হচ্ছে রেকর্ড ভিডিও আমাদের যে গ্রুপ আছে, গ্রুপে আপলোড করা আছে। আপনি যখন এডমিট হবেন আপনাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, তখন আপনি এই রেকর্ড ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর ঈদের পর থেকে যখন আমাদের নতুন করে বাকি ক্লাসগুলো শুরু হবে, পঞ্চম ক্লাস যখন শুরু হবে, পিলির পঞ্চম ক্লাস যখন শুরু হবে, তখন তো আপনি লাইভ ক্লাসগুলি করতে পারবেন। তো এই 4টার রেকর্ড ক্লাস গ্রুপে আছে, আপনার এডমিট হওয়ার পরে দেখে নিতে পারবেন। এবার আসি যে পরবর্তী টার্মিনোলজিগুলোতে, একটু 1 মিনিট একটু পানি খেয়ে নিচ্ছি। এবার আসি যে আরও 2টা গুরুত্বপূর্ণ টার্ম, একটা হচ্ছে মোস্ট ফেভার্ড নেশন। তাহলে মোস্ট ফেভার্ড নেশন, মোস্ট মানে কি? সর্বোচ্চ, আর ফেভার্ড মানে হচ্ছে পছন্দকৃত, আর নেশন মানে হচ্ছে রাষ্ট্র। তাহলে এটা হচ্ছে বাংলা হচ্ছে আমার কি? সর্বোচ্চ বা সবচেয়ে পছন্দকৃত রাষ্ট্র। এখন এটার বাংলা দেখে, এটার হচ্ছে এই বাংলা ট্রান্সলেট করে অনেক বইগুলোতে যদি আপনি দেখেন, বিসিএস রিটেন বইগুলোতে, এই টার্মিনোলজিটা অধিকাংশ জায়গায় হচ্ছে এটার ভুল ব্যাখ্যা দেওয়া। তো এগুলো একটু সাবধান থাকবেন, যা শিখবেন আপনি চেষ্টা করবেন যে সঠিকটা শেখার জন্য, কারণ এমনি কম আসে, ওই জায়গায় যদি একটা সঠিক কমন প্রশ্ন যদি আপনি ভুল লিখে আসেন তাহলে কিন্তু আপনি মার্কস পাবেন না, যেটার ইম্প্যাক্ট অন্যান্য প্রশ্নগুলোতেও পড়বে। একজন এক্সামিনার যখন খাতা দেখবে, সে যখন দেখে আপনি ভুলভাল লিখে রাখছেন, তার মানে সে ভাববে যে অন্যগুলোও ভুল হইতে পারে, তখন আপনার এটা খাতায় ইম্প্যাক্ট পড়বে। এখন এই সর্বোচ্চ পছন্দকৃত রাষ্ট্র, এটার বেসিক জিনিসটা হচ্ছে, এটার মূলত হচ্ছে এটা যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যে সংস্থাটা আছে, বিশ্ব বাণিজ্য সংস্থা, এই সংস্থার একটা পলিসি বা হচ্ছে প্রিন্সিপাল। তাহলে মোস্ট ফেভার্ড নেশন হচ্ছে আমার হুটু বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের একটা প্রিন্সিপাল, একটা নীতি, একটা নিয়ম। এটা আমাকে যেটা বলে যে ভাই, এই যে হুটু বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটার যে 166 যে মেম্বার রাষ্ট্র আছে, 166টা সদস্য আছে এটার, সে বলতেছে 166টার মধ্যে ধরেন যে হচ্ছে, এখানে ধরেন যে আপনার লেটসি জাপান আছে, লেটসি যে 166টার মধ্যে এখন হচ্ছে সাউথ কোরিয়া আছে। তা এখন মোস্ট ফেভার্ড নেশন আমরা জানি যে হচ্ছে যে জাপান এবং সাউথ কোরিয়া, তারা হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্সে একটা বন্ধু রাষ্ট্র, মানে চীন এবং নর্থ কোরিয়ার এগেইনস্টে এই 2টা রাষ্ট্র একে অপরকে সহযোগিতা করে। আবার এটার মধ্যে আমরা আরও যদি কিছু বন্ধু রাষ্ট্র অন্তর্ভুক্ত করি, ধরেন যে হচ্ছে আমরা যে অস্ট্রেলিয়া আছে, তারপর হচ্ছে নিউজিল্যান্ড আছে। তাহলে এই 2টাও আমরা দেখি যে হচ্ছে আমাদের ওশেনিয়া মহাদেশের এই 2টা মোটামুটি বন্ধু রাষ্ট্র। তো এখানে আমরা দেখি যে জাপান আর সাউথ কোরিয়া যেহেতু বন্ধু রাষ্ট্র, এখন বাণিজ্যের ক্ষেত্রে আমরা দেখি যে জাপান সাউথ কোরিয়াকে কিছু স্পেসিফিক সুবিধা দেয় বিভিন্ন বাণিজ্যের ক্ষেত্রে, আবার সাউথ কোরিয়াও জাপানকে স্পেসিফিক কিছু সুবিধা দেয়। তাহলে এই যে জাপান বাণিজ্যের ক্ষেত্রে সাউথ কোরিয়াকে কিছু সুবিধা দেয়, তার হচ্ছে ফেভার্ড রাষ্ট্র হওয়ার কারণে, তার পছন্দকৃত রাষ্ট্র হওয়ার কারণে। কিন্তু জাপান এই সুবিধাটা হচ্ছে ধরেন যে সে বাংলাদেশকে দেয় না, জাপান তার এই স্পেসিফিক সুবিধাটা ধরেন হচ্ছে সে ইন্ডিয়াকে দেয় না, সে কাকে দেয়? সে সাউথ কোরিয়াকে দেয়। আবার একইভাবে ধরেন যে অস্ট্রেলিয়া এবং হচ্ছে নিউজিল্যান্ড, তারা 2টা পছন্দকৃত রাষ্ট্র একে অপরের, তারা আন্তর্জাতিক রাজনীতিতে বন্ধু রাষ্ট্র। এখন বাণিজ্যের ক্ষেত্রে, ট্রেডের ক্ষেত্রে ধরেন যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে কিছু বিশেষ সুবিধা দেয়, আবার নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে সুবিধা দেয়, কিন্তু এই সুবিধাগুলো তারা আবার ধরেন যে ইতালিকে দেয় না, কিংবা হচ্ছে ধরেন যে সুইডেনকে দেয় না। তা এখন মোস্ট ফেভার নেশন আমাকে বলতেছে যে এই যে পছন্দকৃত রাষ্ট্রকে, আমার বন্ধু রাষ্ট্রকে যে আমি যে স্পেশাল ট্রিট দিচ্ছি, সুযোগ সুবিধা দিচ্ছি, কিন্তু আরেকটা রাষ্ট্রকে আমি বাণিজ্যের ক্ষেত্রে সেই ইকুয়াল ট্রিটমেন্ট আমি দিচ্ছি না, সুযোগ সুবিধা দিচ্ছি না, এভাবে আসলে রাষ্ট্রের বাণিজ্য ফাংশন করবে না, বৈশ্বিক যে বাণিজ্য আছে সেটা আসলে ফাংশন করবে না। তাহলে আমাকে কী করতে হবে? এই হুটু সে হচ্ছে একটা নিয়ম করলো এই মোস্ট ফেভার্ড নেশনের অধীনে, যে তার যে 166টা মেম্বার রাষ্ট্র আছে, তারা যেটা করবে, এই পছন্দকৃত রাষ্ট্রের ইয়া থেকে বের হয়ে এসে তারা হচ্ছে এই 66টা রাষ্ট্র একে অপরের সাথে ইকুয়াল ট্রিট করবে।
ইকুয়াল ট্রিট মানে হচ্ছে এই মানে বিশ্ব বাণিজ্য সংস্থার 166টা রাষ্ট্র একে অপরের সাথে বাণিজ্যের ক্ষেত্রে কোনো বিশেষ সুবিধা রাখবে না, সবার সাথে সে সমানভাবে ব্যবহার করবে। অর্থাৎ সে যদি বাংলাদেশের জন্য কোটা ফ্রি দেয়, বাংলাদেশের জন্য যদি শুল্কমুক্ত সে সুবিধা দেয়, তাহলে সে হচ্ছে শ্রীলঙ্কার জন্য সুবিধা দিবে, ভিয়েতনামের জন্য সুবিধা দিবে, সে চীনের জন্য সুবিধা দিবে। অর্থাৎ এই সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের অধীনে যতগুলো রাষ্ট্র আছে তারা বাণিজ্যের ক্ষেত্রে সবার সাথে ফেয়ার ট্রিট করবে, সবার সাথে ইকুয়াল ট্রিট করবে, কোনো ধরনের বৈষম্য করবে না। তো এটার মাধ্যমে মূলত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তার যে বাণিজ্যের যে বিস্তৃতি, বাণিজ্যের যে প্রসার, সেটাকে সে আসলে বিস্তৃত করে। তাহলে একটু জাস্ট মনে রাখবেন যে মোস্ট ফেভার্ড নেশন মানে হচ্ছে, অনেকে যেটা ব্যাখ্যা করে যে পছন্দকৃত রাষ্ট্রকে সুযোগ সুবিধা দেওয়া মানে হচ্ছে মোস্ট ফেভার্ড নেশন। এটা একদম ভুল আইডিয়া। মূল আইডিয়া হচ্ছে এটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের একটা নীতিমালা, যেটা হচ্ছে তার সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একে অপরের সাথে যেন সমান ইকুয়ালি ট্রিট করে, সেটাই হচ্ছে আমার মোস্ট ফেভার্ড নেশন। এবার আসি হচ্ছে আমাদের এই যে জিএসপি যে সুবিধাটা, জেনারেলাইজড সিস্টেম প্রিফারেন্সেস। এই সুবিধাটা কি? জেনারেলাইজড সিস্টেম প্রিফারেন্সের সুবিধাটা বলতেছে, আমরা দেখলাম যে আসলে আমরা ইকুয়াল ট্রিটমেন্ট আসলে এটা বিশ্বে সম্ভব না, কারণ একটা ইকুইটি নামে একটা ব্যাপার আছে। মানে বাণিজ্যের ক্ষেত্রে ধরেন যে হচ্ছে যুক্তরাষ্ট্র, একটা বড় রাষ্ট্র অস্ট্রেলিয়া, সে অস্ট্রেলিয়াকে কম সুযোগ সুবিধা দিলেও হয়, কিন্তু সে যদি বাংলাদেশকেও যদি অস্ট্রেলিয়ার মতো ট্রিট করে তাহলে তো আসলে হয় না। তাকে কী করতে হবে? বাংলাদেশ একটা দরিদ্র রাষ্ট্র, একটা উন্নয়নশীল রাষ্ট্র, লেটস সে ধরেন যে ঘানা আছে, ডিআর কঙ্গো আছে, এগুলো অনুন্নত রাষ্ট্র, তাহলে এই রাষ্ট্রগুলোর সাথে তো আমাকে স্পেশাল কিছু সুবিধা দিতে হবে। তাহলে আমাকে কী করতে হবে? আমাকে স্পেশাল কিছু প্রিফারেন্সেস বা সুবিধা দিতে হবে। কিন্তু এই সুবিধাটা আমার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সে দিচ্ছে না, সে বলতেছে না ভাই এভাবে করা যাবে না, তোমাকে ইকুয়ালি ব্যবহার করতে হবে। কারণ ইকুয়ালি ব্যবহার করলে আমরা দেখি যে এটা আসলে সমস্যাজনক। বাংলাদেশের কিছু ক্ষেত্রে যে উন্নয়নশীল বাংলাদেশ নামক যে রাষ্ট্রটা আছে, এটাকে আসলে উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রে রূপান্তর করার জন্য এটার কিছু সুবিধা আসলেই প্রয়োজন। ডিআর কঙ্গো যে রাষ্ট্রটা আছে, ডিআর কঙ্গো, এটারও আসলে কিছু স্পেশাল সুবিধা প্রয়োজন। তারপর হচ্ছে ধরেন ঘানা যে রাষ্ট্রটা আছে, এটারও কিছু সুবিধা প্রয়োজন। তো এখন এই স্পেশাল সুবিধাগুলো দেওয়ার জন্যই হচ্ছে আমার এই জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস বা জিএসপি যে সুবিধাটা, এই সুবিধাটা আসে। জিএসপি সুবিধাটা কি? এটা বলে যে ভাই বাংলাদেশ যে রাষ্ট্রটা আছে, এটা একটা উন্নয়নশীল রাষ্ট্র, এখানে প্রচুর পরিমাণে নারী শ্রমিক কাজ করে, এখানে প্রচুর পরিমাণে লেবার আছে, কৃষক আছে, এই রাষ্ট্রটাকে তো এইভাবে বেশি দিন রাখা যাবে না, এটাকে উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করতে হবে। তাহলে কি করতে হবে? এই রাষ্ট্রটার যে পণ্য যেগুলো আছে, এই পণ্য উৎপাদনের জন্য আমাদেরকে যেটা করতে হবে, তারা যে পণ্যগুলো উৎপাদন করবে, এই পণ্যগুলো যেন সে বহির্বিশ্বে বিক্রি করে, সে যেন একটা বিশাল ফরেন রিজার্ভ আয় করতে পারে, তার জন্য একটা আপনার এখানে বৈদেশিক মুদ্রা অর্জন করতে। তাহলে যদি আমাদের গার্মেন্টস যে শার্ট প্রোডাক্ট আছে, তাহলে আমরা কি করি? যে যুক্তরাষ্ট্রের যে বাজার আছে, আপনি দেখবেন যে সেখানে কোটা ফ্রি সুবিধা দেয় আমাদেরকে। তাহলে যুক্তরাষ্ট্রের বাজারে হচ্ছে অন্য রাষ্ট্রের কি পরিমাণে পণ্য সেখানে যাবে, একটা নির্দিষ্ট কোটা থাকে, কারণ তাদের নিজস্ব যে ইন্ডাস্ট্রি আছে সেটা রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র বলে যে অস্ট্রেলিয়ার এই পণ্যটা আমার এখানে 100টার বেশি আসতে পারবে না। যদি 100টার বেশি আসে তাহলে আমার নিজস্ব যে প্রোডাক্ট আছে সেগুলো এখানে অকার্যকর হয়ে যাবে। তো যে কারণে কোটা সিস্টেম থাকে। আমাদের বাংলাদেশের এই পোশাক শিল্পের ক্ষেত্রে আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রে এরকম কোটা সুবিধা সেখানে উঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা হচ্ছে ইজিলি মার্কিন যুক্তরাষ্ট্রে হচ্ছে পোশাক রপ্তানি করতে পারি, আমাদের সম্প্রসারিত করতে পারি। আমরা যদি ইউরোপীয় ইউনিয়নের দিকে তাকাই, ইউরোপীয় ইউনিয়নে আমরা দেখি যে এখানেও আমাদের হচ্ছে কোটা ফ্রি এবং হচ্ছে শুল্ক ফ্রি, মানে কর মুক্ত হচ্ছে আমাদের পোশাক ইউরোপের বাজারে যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যাচ্ছে। যে কারণেই হচ্ছে আমরা এই যে আমাদের যে পণ্যের যে পোশাক শিল্পের যে এত বিস্তার, এটা সম্ভব হয়েছে এই স্পেশাল যে সুযোগ প্রিফারেন্সেস যেটা আমরা পাইছি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে, যে কোটা ফ্রি এবং শুল্ক ফ্রি সুবিধা, এটার কারণে বাংলাদেশ কিন্তু আসলে এই পোশাক শিল্পটা বুমিং হচ্ছে। তার মানে হচ্ছে আমার এই জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্সেস হচ্ছে আমাকে যেটা বলে যে রাষ্ট্র কর্তৃক যে স্পেশাল যে সুবিধাগুলো বাণিজ্যের ক্ষেত্রে দেয়, যে কোটা ফ্রি সুবিধা, তারপর হচ্ছে শুল্ক ফ্রি সুবিধা, এগুলাই হচ্ছে আমার জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্সেস। এটা মূলত দেওয়া হয় যে এলডিসিভুক্ত যে রাষ্ট্রগুলো আছে, মানে লিস্ট ডেভেলপড কান্ট্রি, যেগুলো স্বল্পোন্নত রাষ্ট্র আছে, এই রাষ্ট্রগুলোকেই মূলত হচ্ছে এই জিএসপি সুবিধাটা দেওয়া হয়, যেন তাদের হচ্ছে অনুন্নত রাষ্ট্র থেকে যেন তারা হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্র থেকে যেন তারা ডেভেলপড হইতে পারে। তাহলে একদম আইডিয়া ক্লিয়ার। মোস্ট ফেভার নেশন হচ্ছে ইকুয়ালি ট্রিট করবে, আর জিএসপি হচ্ছে এলডিসিভুক্ত রাষ্ট্রগুলোকে বিশেষ বিশেষ সুবিধা দিয়ে ওই রাষ্ট্রগুলোর ইকোনমিকে বুস্ট করার চেষ্টা করে। এবার আসি হচ্ছে যে ইথনিক, তারপর হচ্ছে আমার ইথনিক স্টেট, আর একটা হচ্ছে নেশন স্টেট। এই যে তিনটা ধারণা আমরা একটু সহজে আরও বোঝার চেষ্টা করি। এগুলো কিন্তু হচ্ছে অনেক কঠিন আইডিয়া, অনেক কঠিন একটা টার্মিনোলজি, এগুলো হচ্ছে আপনারা তালগোল পাকিয়ে ফেলেন। তাহলে আমরা একটু সহজ করে দেখি। ইথনিক, তারপরে হচ্ছে ইথনিক স্টেট, এগুলো কিন্তু ভাইভাতে প্রচুর আসে এই তিনটা টার্ম। এটা হচ্ছে নেশন স্টেট। তাহলে ইথনিক জিনিসটাকে আমরা জানি যে হচ্ছে আমাদের যে ভাষা, এটা একটা আমাদের আইডেন্টিটি, আমাদের হচ্ছে ধর্মীয় বিশ্বাস একটা আইডেন্টিটি, আমাদের সংস্কৃতি এটা একটা আইডেন্টিটি। তাহলে এই যে ভাষা, ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি, পোশাক আচরণ,
এগুলোর উপর ভিত্তি করে যে একটা কমিউনিটি গড়ে ওঠে, যে একটা সম্প্রদায় গড়ে ওঠে, এগুলোকে আমরা বলি ইথনিক, যেটার বাংলা হচ্ছে আমার নৃগোষ্ঠী। তাহলে বাংলাদেশে এরকম যে কি আমরা দেখি যে আমাদের এখানে কি কি নৃগোষ্ঠী আছে, যেমন হচ্ছে আমাদের এখানে বাঙালি একটা নৃগোষ্ঠী, আমাদের এখানে হচ্ছে চাকমা একটা নৃগোষ্ঠী, আমাদের এখানে মারমা একটা নৃগোষ্ঠী, আমাদের এখানে ধরেন যে হচ্ছে এই আরও যেগুলো আছে সাঁওতাল একটা নৃগোষ্ঠী। ঠিক একইভাবে হচ্ছে আপনি যদি ইন্ডিয়াতে দেখেন, তাহলে ইন্ডিয়াতে কি কি নৃগোষ্ঠী আছে, ওখানে হচ্ছে পাঞ্জাবি আছে, ওখানে হচ্ছে আমার শিখ নৃগোষ্ঠী আছে, ওখানে হচ্ছে আমার দেখবেন যে হচ্ছে ভিল নৃগোষ্ঠী আছে, ইন্ডিয়াতে হচ্ছে আমার এভাবে অনেক ধরনের, সেখানে দেখবেন যে হচ্ছে আমাদের নানা ধরনের সেখানেও নৃগোষ্ঠী আছে। আপনি যদি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে এই ধরনের এক এক ধরনের নৃগোষ্ঠী আছে। তাহলে এখন বিভিন্ন ভাষার ভিত্তিতে, আইডেন্টিটির ভিত্তিতে, সংস্কৃতির ভিত্তিতে একটা গোষ্ঠী যখন একতাবদ্ধ হয়ে বসবাস করা শুরু করে, তখন আমরা তাদেরকে বললাম নৃগোষ্ঠী। তো এখন এই যে নৃগোষ্ঠী আছে, নৃগোষ্ঠীর মধ্যে হচ্ছে আমরা দেখি যে প্রত্যেকটা রাষ্ট্রে একটা নৃগোষ্ঠী থাকে, একটা গোষ্ঠী থাকে যারা অনেক বড়, যারা প্রভাবশালী। তাহলে আমরা যদি বাংলাদেশে দেখি, তাহলে এই যে বাংলাদেশে হচ্ছে সবচেয়ে বড় নৃগোষ্ঠী কোনটা, এখানে এই বাঙালি যেটা আছে। তাহলে এই যে বাঙালি যে একটা নৃগোষ্ঠী আছে, এই বড় এটাকে আমরা বলি এটা হচ্ছে মেজরিটি। আর এই যে ধরেন চাকমা যারা আছে নৃগোষ্ঠী, চাকমা নৃগোষ্ঠী, তারা হচ্ছে আমরা বলি যে তারা সংখ্যায় খুবই কম, তারা হচ্ছে মাইনরিটি। এখন ইথনিক স্টেট হচ্ছে এই যে ইথনিক যেগুলো আছে আমরা বললাম যে বাঙালি, চাকমা, মারমা, তারপর হচ্ছে সাঁওতাল, এই ইথনিক একটা ডোমিনেন্ট যেই ইথনিক আছে যেটা হচ্ছে মেজরিটি, তাদেরকে কেন্দ্র করে যদি একটা রাষ্ট্র গড়ে ওঠে, তা সেটাকে আমরা বলি সেটা হচ্ছে ইথনিক স্টেট। তাহলে ইথনিক স্টেট কি, একটা রাষ্ট্রের মধ্যে নানা ধরনের আপনার ইথনিক নৃগোষ্ঠী থাকে, তার মধ্যে সবচেয়ে ডোমিনেন্ট যেটা হচ্ছে যেটার উপর ভিত্তি করে যদি একটা রাষ্ট্র গড়ে ওঠে, তাহলে এটাকে বলি আমরা ইথনিক স্টেট। যেমন আজকের ধরেন জাপানে হচ্ছে জাপানিজ যে ইথনিক বা নৃগোষ্ঠী যেটা আছে, সেটার উপর ভিত্তি করে জাপান গড়ে উঠছে, যে কারণে জাপানকে বলা হয় একটা ইথনিক স্টেট। যেমন হচ্ছে আজকের এই যে এই যে রাষ্ট্রটা হচ্ছে আমার এই জাতিগুলো ইথনিসিটির উপর ভিত্তি করে গড়ে উঠছে, যে কারণে হচ্ছে আমাকে এই রাষ্ট্রটাকে বলা হয় এটা একটা ইথনিক স্টেট। এটা নাম ফেসবুকে নেওয়া যায় না, অনেক ধরনের সমস্যা হয়। তারপর হচ্ছে আপনি ধরেন যে আর্মেনিয়া যে রাষ্ট্রটা আছে, ওখানে আর্মেনীয় যে ইথনিক আছে যারা, এটা হচ্ছে ডোমিনেন্ট। আর্মেনিয়া সব জায়গায় পলিটিক্সে, অর্থনীতিতে তারা ডোমিনেন্ট। তাহলে আর্মেনিয়া হচ্ছে একটা ইথনিক স্টেট। এখন নেশন জিনিসটা কি? নেশন জিনিসটা হচ্ছে এই যে ইথনিক যে গ্রুপগুলো আছে, এই ইথনিক গ্রুপগুলো হচ্ছে এটার সাথে যদি আমরা ধরেন একটা রাজনৈতিক পলিটিক্যাল এলিমেন্ট যুক্ত করি, পলিটিক্যাল এলিমেন্ট, যে ধরেন যে আমাদের চাকমা যারা আছে একটা নৃগোষ্ঠী, আমাদের মারমা একটা নৃগোষ্ঠী, তঞ্চঙ্গ একটা নৃগোষ্ঠী। তো এই নৃগোষ্ঠী যদি তারা যদি মনে করে যে হচ্ছে আমরা সবাই একতাবদ্ধ হব এবং রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে আমরা হচ্ছে এখানে স্বাধীনতা লাভ করব, স্বাধীনতা লাভ করে আমরা একটা নিজস্ব রাষ্ট্রের দিকে যাব, তখনই হচ্ছে এটা আমরা বলি যে এটা হচ্ছে নেশনের অন্তর্ভুক্ত হয়ে যায়। যেমন পাকিস্তান রাষ্ট্র 47-এর পরে বাঙালি যারা আছে এর একটা ইথনিক নৃগোষ্ঠী হিসেবে ছিল। তারা যখন 52-এর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে, 54-এর যুক্তফ্রন্ট নির্বাচনের মধ্য দিয়ে, 66-এর আন্দোলনের মধ্য দিয়ে, 69-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা রাজনৈতিক চেতনা তাদের মধ্যে যুক্ত হয়, এলিমেন্ট, যে ভাই আমরা পাকিস্তান থেকে স্বাধীন হব, আমরা আলাদা রাষ্ট্র গঠন করব, তখনই আমার এই নেশন শব্দটা আসে। তাহলে নেশনের মধ্যে হচ্ছে একটা পলিটিক্যাল এলিমেন্ট যুক্ত। তো এরকম হচ্ছে এই নেশনালিটির ভিত্তিতে যে রাষ্ট্রগুলো গড়ে ওঠে, এটাকে আমরা বলি যে এটা হচ্ছে আমার নেশন স্টেট। নেশন স্টেট। তো এখন এই নেশন স্টেট থেকে এগুলোর আরও বিস্তারিত ধারণা পরে আসছে যে মাল্টি ন্যাশনাল স্টেট বলতে কী বোঝায় বা বহুজাতিক রাষ্ট্র বোঝায়। তো এখন হচ্ছে একটা রাষ্ট্রের মধ্যে যদি আপনার অনেকগুলো এরকম ইথনিক গোষ্ঠী যারা যদি একত্রিত হয়, যদি একটা রাষ্ট্র গড়ে ওঠে, তাহলে ওইটাকে পরবর্তীতে বলা হয় যে মাল্টি ন্যাশনাল স্টেট। তাহলে এই যে আজকের দুনিয়ায় সব রাষ্ট্রগুলাই বহুজাতিক রাষ্ট্র। বাংলাদেশে এই চাকমা, মারমা, বাঙালি সব মিলে হচ্ছে আমরা বলি যে ভাই আমরা সবাই বাংলাদেশি। তাহলে এই যে বাংলাদেশি আইডেন্টিটির উপর যে ভিত্তি করে সবগুলো নৃগোষ্ঠী একসাথে বসবাস করছি, এটাই হচ্ছে আমার মাল্টি ন্যাশনাল স্টেট বা হচ্ছে বহুজাতিক রাষ্ট্র। আজকে ভারতে এই যে পাঞ্জাবি, শিখ যারা আছে, তারপরে ভিল যারা আছে, সব নৃগোষ্ঠী মিলে তারা হচ্ছে ভারতীয় পরিচিতিতে তারা হচ্ছে রাষ্ট্রটাকে পরিচালিত করছে। তার মানে ভারত হচ্ছে একটা মাল্টি ন্যাশনাল স্টেট। তার মানে মাল্টি ন্যাশনাল হচ্ছে অনেকগুলো নৃগোষ্ঠী মিলায়া যদি একটা আইডেন্টিটির উপর গ্রো করে যে আমরা হচ্ছে বাংলাদেশি, আমরা ভারতীয়, আমরা পাকিস্তানি, আমরা আমেরিকান। আমেরিকাতে আমরা দেখি যে সেখানে হচ্ছে আমার ইন্ডিয়ান আমেরিকান আছে, সেখানে হিস্প্যানিক আমেরিকান আছে, সেখানে হচ্ছে এশিয়ান আমেরিকান আছে, সেখানে হচ্ছে সৌদি আরবি আমেরিকান আছে, আফ্রিকান আমেরিকান আছে। এই সবগুলো নৃগোষ্ঠী মিলে সবাই বলে যে আমরা আমেরিকা, আমরা হচ্ছে আমেরিকান। তাহলে এই যে আমেরিকান যে জাতীয়তাবাদের উপর ভিত্তি করে যে পুরো রাষ্ট্রটা পরিচালিত হয়, এটাকে আমরা বলি যে এটা মাল্টি ন্যাশনাল।
স্টেপ। তো এই ছিল মোটামুটি হচ্ছে আজকের 10টা আইডিয়া। তো এগুলো হচ্ছে আমি সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। আমি আসলে ক্লাসে এইভাবে পড়ানোর চেষ্টা করি যে এত সহজ করে যেন আপনারা বুঝেন আইডিয়াগুলো। তো এখন হচ্ছে এইগুলোর জন্য আমি হচ্ছে কী বই পড়বো। তো আমাদের হচ্ছে এখানে 3টা বই আছে। আপনারা সবাই যারা হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষা দিবেন, বিশেষ করে যারা বিসিএস দিবেন, এই 3টা বই বিসিএস যারা দেয় তাদের সবার কাছেই আছে। একটা হচ্ছে দি অ্যানাটমি অফ অল পলিটিক্স, তো এটা তো হচ্ছে বেসিক জানার জন্য একদম এ টু জেড বিশ্ব রাজনীতি একদম বেসিক আপনার ফাউন্ডেশনটা তৈরি করে দিবে এটা। 2 নাম্বারটা বই হচ্ছে আমার বিসিএস লিখিত বেসড, লিখিতের যে সিলেবাস আছে সিলেবাসকে অ্যানালাইসিস করে, বিগত সালে যে প্রশ্ন আছে সেটাকে অ্যানালাইসিস করে একদম সিলেবাসে যেটা আছে সেই টপিকগুলো আকারে হচ্ছে বাংলাদেশের জন্য হচ্ছে আপনার মিরাজ মিয়াস লিখিত আন্তর্জাতিক, আর ইন্টারন্যাশনালের জন্য মিরাজ মিয়াস লিখিত বাংলাদেশ বিষয়াবলী। তো এই যে 3টা বই আছে এটা হচ্ছে বিসিএস রিটেন দিবে, তাদের সবার কাছে মোটামুটি আছে, আপনারা একটু সংগ্রহ করে নিতে পারেন। অ্যানাটমি হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলো একদম ফাউন্ডেশন আপনার বেসিকটা করে দিবে। তারপর হচ্ছে এটা হচ্ছে আমার রিটেন যে বাংলাদেশ বিষয়াবলীর যে বিসিএস যে সিলেবাসটা আছে 200 মার্কের, ওই সিলেবাস অনুযায়ী এটা লেখা। তো এটা হচ্ছে মোটামুটি সবাই সংগ্রহ করতেছে। তারপর হচ্ছে আপনার আন্তর্জাতিকের লিখিত যে 100 মার্ক আছে ওই 100 মার্কের সিলেবাস অনুযায়ী হচ্ছে এই বিসিএস লিখিত আন্তর্জাতিক বিষয়গুলি যে বইটা আছে এটা। তো এই 3টা বই হচ্ছে আপনার পাশে রাখবেন। আশা করি যে লিখিতর যে প্রিপারেশন আপনার, যে আমরা বললাম যে হচ্ছে 300 মার্ক, পাশাপাশি হচ্ছে আপনার ওই যে রচনা যে 90 মার্কস কভার করে, এটার জন্য সহায়ক গ্রন্থাবলী হিসেবে আপনারা এগুলো পড়বেন। এবং পাশাপাশি হচ্ছে ওই যে আমরা বললাম না যে কোর্সে যেটা আছে, তো কোর্সে আমরা যেটা করি আবার অতিরিক্ত কিছু বিষয় হচ্ছে আমরা লেকচার শিটের মাধ্যমে হচ্ছে আমরা অতিরিক্ত কিছু বিষয়গুলো দিয়ে দিই, যেগুলো হচ্ছে বেসিক বইগুলোর পাশাপাশি আরও জানতে হবে, ওগুলো হচ্ছে লেকচার শিট আকারে থাকে। তো এখন এই যে স্লাইড যেটা আছে এটা হচ্ছে মুছি না, এটা আপনাদের অনেকের লাগবে এই লেখাগুলো, কারণ হচ্ছে এগুলো আপনাদের যেহেতু লাগবে এই লেখাগুলো। তো এই স্লাইডটা হচ্ছে আপনাদেরকে যেটা করব, এই গ্রুপে হচ্ছে সবগুলো এর আগের যে 7টা ভিডিও হয়েছে 6টা, এগুলো হচ্ছে যে দি অ্যানাটমি অফ অল পলিটিক্স ফেসবুকে যে গ্রুপটা আছে এটা সার্চ দিলেই হবে। তো এই গ্রুপে হচ্ছে আমরা হচ্ছে যে ফাইল যে অপশন, এখানে একটা ফাইল অপশন আছে, ফিচার্স ইউ অ্যাবাউট, এখানে একটা ফাইল অপশন আছে। ওই ফাইল অপশনে গেলেই হচ্ছে আপনার এই স্লাইডটা পাবেন, এই আঁকাআঁকি সহ এটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল মোটামুটি হচ্ছে আজকের ক্লাস। আশা করি যে আপনাদের যদি ভালো লাগে তাহলে হচ্ছে ভিডিওটা আপনারা সংগ্রহে রেখে দিবেন, কারণ যে কোনো সময়ের জন্য ভিডিওটা আপনারা দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।